হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসের 4th ইউনিটে আবহাওয়া এবং জলবায়ু, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এই চ্যাপ্টারের ওপরে যে ছোট ছোট প্রশ্নগুলো হবে তোমাদের পর্ষদের নিয়ম মেনে, সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো, আশা করছি তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে দেখো, আবহাওয়া জলবায়ুর মধ্যে প্রথম যেটা আছে বায়ুমণ্ডলের ধারণা। এখান থেকে কিছু ছোট প্রশ্ন বলছে, ঊর্ধ্ব বায়ুমণ্ডলের গঠন ও বৈশিষ্ট্য বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে তোমার অ্যারোনমি। আবহাওয়াবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। বায়ুমণ্ডলের আনুমানিক বয়স 460 কোটি বছর। বায়ুমণ্ডলের সামগ্রিক ওজন প্রায় 5.9 × 10⁻15 টন। বায়ুমণ্ডলের উপাদান থেকে, এবার দেখো উপাদান এবং গঠন থেকে বলছে, বায়ুমণ্ডলের যে গ্যাসের আয়তন সব থেকে বেশি সেটা হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে উপস্থিত যে গ্যাসের সাহায্যে সেলাই মরচে পড়ে সেটা হচ্ছে তোমার অক্সিজেন। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে যে গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন প্রায় 0.033%। পানীয় জলে যে গ্যাস মিশ্রিত বাতাস পাঠিয়ে জল জীবাণুমুক্ত করা হয় সেটা হচ্ছে ওজোন। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি নিষ্ক্রিয় সেটা হচ্ছে তোমার আর্গন। নেক্সট দেখো আছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ মাত্র 1.4%। ট্রপোস্ফিয়ার স্তরে সৃষ্ট বিভিন্ন বায়ুমণ্ডলীয় ঘটনার জন্য দায়ী উপাদানটি হলো জলীয় বাষ্প। বায়ুমণ্ডলে উপস্থিত এরোজল যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটা হচ্ছে তোমার কোনিমিটার। নেক্সট আছে দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত যে উপাদানের জন্য সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশে লাল রঙের সৃষ্টি হয় সেটা হচ্ছে ধূলিকণা। বায়ুমণ্ডলের যে উপাদানের অধিক উপস্থিতির জন্য দৃষ্টি স্বচ্ছতা হ্রাস পায় সেটাও হচ্ছে ধূলিকণা। ppm পার্ট পার মিলিয়ন এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে পার্ট পার মিলিয়ন। ঠিক আছে, এবার দেখো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে আসছে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থানকারী ধূলিকণা ভাসমান অবস্থায় থাকে 1 থেকে 3 বছর। গ্রীষ্মকালে মেরু অঞ্চলের শীতল সমুদ্রের বায়ুমণ্ডলের যে গ্যাসটি শোষণ করে নেয় সেটা হচ্ছে তোমার CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটির নামকরণ করেন তোমার বোট, BORT বা বয়োকা টয়রেভ। ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের যে স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ঢাল লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে। নেক্সট দেখো আছে, ট্রপোপজ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক, উনি হলেন নেপিয়ার্স। উইলিয়াম নেপিয়ার্স। তারপর দেখো, বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। শান্তমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। মুক্ত জননী মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে, মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ার মেঘ দেখা যায় যে অঞ্চলে সেটা হচ্ছে তোমার আন্টার্কটিকা মহাদেশে। তারপর দেখো, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যবর্তী অঞ্চল যে নামে পরিচিত সেটা হচ্ছে ট্রপোপজ। বায়ুমণ্ডলের যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। নকটিলুসেন্ট মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার স্তরের মধ্যবর্তী অংশ যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার নামে পরিচিত বায়ুমণ্ডলের যে স্তর সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। মেরুজ্যোতি সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। নেক্সট হচ্ছে তোমার, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরের উষ্ণতার পরিমাণ প্রায় 1200 K। তারপর দেখো, বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরটি আবিষ্কার করেন এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন। সুমেরু প্রভার নামকরণ করেন তোমার পেরি গাসেন্ডি। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অন্তর্গত যে দুটি উপস্তর সম্মিলিতভাবে অ্যাপেলটন স্তর নামে পরিচিত সেটা হচ্ছে F1 এবং F2 স্তর। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার স্তর দুটির মধ্যবর্তী অংশ যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার মেসোপজ। বায়ুমণ্ডলের গ্যাসীয় অণু পরমাণু মহাশূন্যে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তর থেকে সেটা হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার। ভ্যান অ্যালিন বিকিরণ বলয় দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটা তোমার ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার স্তরটি আবিষ্কার করেন জেমস ভ্যান অ্যালেন। জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। জেট বায়ু প্রবাহিত হয় বায়ুমণ্ডলের যে অংশ দিয়ে সেটা ট্রপোপজ। বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ার স্তরের উচ্চতাগত বিস্তার 90 থেকে 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার স্তরের সীমারেখা কি নামে পরিচিত? টার্বোপজ। বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ার স্তরের সর্বোচ্চ গ্যাসীয় স্তরটির নাম হচ্ছে তোমার আণবিক নাইট্রোজেন স্তর। নেক্সট দেখো, ওজোনোস্ফিয়ার
স্ফিয়ার থেকে বা ওজন স্ফিয়ারের গুরুত্ব থেকে কী আসছে, ওজন গ্যাসটির নামকরণ করেন তোমার স্কোনবি। তারপরে O3 সাংকেতিক নির্ধারণ করেন তোমার সোরেট, হ্যাঁ বিজ্ঞানী সোরেট। তারপরে দেখো বায়ুমণ্ডলের ওজন স্তরের অস্তিত্ব আবিষ্কার করেন হেনরি বুন্স, চার্লস ফেব্রি ও হেনরি বুন্স। তারপরে দেখো বায়ুমণ্ডলের ওজন গ্যাসের পুরু আবরণ দেখা যায় যে উচ্চতায়, সেটা থেকে 15 থেকে 35 কিলোমিটার। বায়ুমণ্ডলের ওজনের ঘনত্বকে এককে প্রকাশ করা হয় তোমার ডবসন, হ্যাঁ ডবসন এককে প্রকাশ করা হয়। 1 ডবসন একক প্রতি বর্গ সেমিতে যত সংখ্যক ওজন অণুর উপস্থিতিকে বোঝায় সেটা হচ্ছে 2.69 ইন্টু 10⁻16। ক্রান্তীয় অঞ্চলে ওজনের ঘনত্ব 250 ডবসন ডিইউ, ঠিক আছে। তারপরে দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজনের ঘনত্ব 350 ডবসন। তারপরে উপমেরু অঞ্চলে ওজনের ঘনত্ব 450 ডবসন। ওজন গহ্বর শব্দটি সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশ পায় সেটা হচ্ছে নেচার। পৃথিবীর মিস্টার ওজন নামে পরিচিত তোমার মসিনা, ঠিক আছে, মসিনা পরিচিত। ভারতের জাতীয় ওজন কেন্দ্র যে শহরে অবস্থিত সেটা হচ্ছে নিউ দিল্লি। বিশ্ব ওজন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। ওজন গহ্বরে ওজন গ্যাসের ঘনত্ব থাকে তোমার লেস দেন 200 ডবসন। এই হলো তোমার ওজন গ্যাসের ঘনত্ব। নেক্সট দেখো এখানে শূন্যস্থান পূরণ কিছু আসছে, বলছে আন্টার্কটিকার কাছে মেরু অঞ্চলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প ও নাইট্রিক অ্যাসিড ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডের টাইহাইড্রেট কেলাস সৃষ্টি করে। এই কেলাস থেকে বিশেষ ধরনের মেঘের উৎপত্তি হয়, তা মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ বলে। এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ওজন বিনাশে সৌর কলঙ্ক চক্রের প্রভাবকেও অস্বীকার করা যায় না, যা প্রাকৃতিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে উপস্থিত হয়। প্রতি তোমার 11 বছর চক্রের সর্বোচ্চ সৌর কলঙ্কজনিত কারণে বায়ুমণ্ডলের অবস্থানকারী নাইট্রোজেন গ্যাস নাইট্রাস অক্সাইডে রূপান্তরিত হয়। এই ফাঁকা জায়গাতে বসবে তোমার নাইট্রাস অক্সাইডে পরিণত হয়, যা আলোক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ওজন স্তরের অবক্ষয় ঘটায়। নেক্সট দেখো বাক্যের পুনর্বিন্যাস অর্থাৎ পরপর সাজাতে বলছে এখানে। প্রথমে কী আছে দেখো, ওজন অবক্ষয় নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের সঠিক ক্রমটি হচ্ছে, প্রথমে 3 নম্বর হবে তোমার স্টকহোম সম্মেলন, তারপর হবে 1 নম্বর হচ্ছে মন্ট্রিক সম্মেলন, তারপর হবে 2 নম্বর বসুন্ধরা সম্মেলন এবং সব শেষে হবে তোমার বেজিং সংশোধন। এরপর দেখো তাপীয় বৈশিষ্ট্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলির সঠিক ক্রমটি লেখো। তাহলে প্রথমে হবে ট্রপোস্ফিয়ার, তারপর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপরে হবে থার্মোস্ফিয়ার। তাহলে এটা পরপরই সাজানো আছে। তারপর দেখো বিবৃতি বলছে বায়ুমণ্ডলের একটি অদৃশ্য গ্যাসীয় পাতলা আবরণ অভিকর্ষজ বলের প্রভাবে পৃথিবীর সঙ্গে বায়ুমণ্ডলের যুক্ত রয়েছে। পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডল আবর্তিত হয় না। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। এখানে দেখো 1 নাম্বারটা সত্য, 2 নাম্বারটাও সত্য, 3 নাম্বারটা মিথ্যা, অর্থাৎ আবর্তন হয় না, এটা কিন্তু মিথ্যা। তারপরে দেখো 4 নাম্বার যেটা আছে উপরের দিকে বায়ুমণ্ডলের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়, এটা কিন্তু মিথ্যা, অর্থাৎ ঘনত্ব কিন্তু হ্রাস পায়। এবার দেখো বায়ুমণ্ডলের উপাদানগুলি কঠিন, তরল এবং গ্যাসীয় সব ধরনেরই হয়, এটা কিন্তু সত্য। তারপরে দেখো আছে বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দুটি নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু মিথ্যা। তারপরে বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণাসমূহ ঘনীভবন এবং বিচ্ছুরণে সাহায্য করে, এটা সত্য। তারপরে দেখো নিম্ন অক্ষাংশে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি থাকে, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো এখানে একটা চার্ট দিয়েছে, এখানে তোমার কি হচ্ছে নিচের ছবিটি 69 থেকে 71 প্রশ্নগুলির 69 থেকে 71, অর্থাৎ এখানে এই ছবিটার উপরে বেস করে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। বলছে উপাদানের বন্টন অনুসারে বা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলে কয়টি স্তর দেখা যায়? 2টি স্তর। এবার দেখো বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের স্তরের বিস্তার 0 থেকে 90 কিলোমিটার। বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ার স্তরের সর্বনিম্ন গ্যাসটির স্তরটির নাম হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর। এবার স্তম্ভ মেলাতে বলছে দেখো, প্রথমে 1 নম্বর আছে নাইট্রোজেন স্তর, যেটা হবে 78.084, ঠিক আছে, এটা হচ্ছে তার ঘনত্ব। এরপর দেখো 2 নম্বর আছে অক্সিজেন স্তর, যেটা আছে এ নাম্বার 20.946। তারপর দেখো 3 নম্বরে আছে আর্গন, যেটা হবে তোমার 0.934। তারপর আছে দেখো 4 নম্বর আছে কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে 0.033, অর্থাৎ এই পার্সেন্টেজে কিন্তু তোমার বায়ুমণ্ডলে মানে এই উপাদানগুলো অর্থাৎ এই গ্যাসগুলো কিন্তু মিশ্রিত আছে। নেক্সট হচ্ছে দেখো ট্রপোস্ফিয়ার স্তর, যেটা আছে ট্রপোস্ফিয়ার স্তরে উষ্ণতা স্বাভাবিক হ্রাসের নিয়ম অনুসারে তাপমাত্রা কম হয়। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার যেটা আছে সেটা হচ্ছে তোমার ইউভি রশ্মি শোষণ করে। তারপর দেখো মেসোস্ফিয়ার যেটা আছে সেটা হবে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। আর থার্মোস্ফিয়ার যেটা আছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এবার
এরপর দেখো বিবৃতি এবং কারণ বলছে ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তার কারণ বলছে পৃথিবীর সমগ্র জীবজগৎকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে ছাতার মতো রক্ষা করে। এখানে এ এবং বি দুটোই ঠিক, কিন্তু আর এর যথাযথ ব্যাখ্যা নয়। নেক্সট হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরে কোনো কোনো ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। এবারে কারণ বলছে যে ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত বায়ু প্রবাহ দেখা যায় না, পাতলা প্রকৃতির হয়। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ঠিক। দেখো বলছে সঠিক, এ সঠিক কিন্তু আরটা ভুল। হ্যাঁ, এবার দেখো কেস বেস্ট প্রশ্ন বলছে ওজোন স্তর বিনাশকারী ক্লোরিনের মূল উৎস কি? বলছে CFCS, এটা হচ্ছে তার মূল উৎস। তারপরে বায়ুমণ্ডলে যে স্তরে ক্লোরিনের ঘনত্ব বেশি সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই গেল তোমার আমাদের সাঁতরা পাবলিকেশনের এই বইটা। হ্যাঁ, প্রামাণিক, মৈত্র এবং দিন্ডা এই বইয়ের প্রশ্ন উত্তর। নেক্সট আমরা করব তোমার পারুল প্রকাশনীর অজিত কুমার শীল যে বইটা আছে সেই প্রশ্নের উত্তরগুলো এবার আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথমে 1 নম্বরে দিয়েছে যে বায়ুমণ্ডল হলো বিভিন্ন গ্যাসের মিশ্রণ। নেক্সট হচ্ছে তোমার মহাকাশ শুরু হয় মোটামুটি 100 কিলোমিটার উচ্চতা থেকে। অ্যাটমস শব্দটির অর্থ হচ্ছে বাষ্প। তারপরে কর্মন লাইন হলো একটি বায়ুমণ্ডলীয় সীমানা। নেক্সট হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় অর্ধেক অক্সিজেনের যোগান দিয়ে চলেছে উদ্ভিদ প্লাঙ্কটন। পৃথিবীর বায়ুমণ্ডলের উলম্ব বিস্তার 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নেক্সট হচ্ছে তোমার বায়ুমণ্ডলে মেটেওর শব্দটির অর্থ আবহাওয়া। তারপরে যে বল দ্বারা বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সঙ্গে আবর্তন করে চলেছে তা হলো মাধ্যাকর্ষণ বল। তারপরে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণ আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা হিসেব হচ্ছে তোমার 78.1%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা 20.9%। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটা? কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ শতকরা 0.033%। ওজোন গ্যাসের প্রাচুর্য রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় ট্রপোস্ফিয়ারে। জল আকর্ষক অণু হলো তোমার লবণকণা, ধূলিকণা দুটোই। প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত স্তরটি হলো তোমার ওজোন স্তর। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস আর প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। মেঘ, ঝড়, বৃষ্টি বায়ুমণ্ডলের যে স্তরে হয় সেটা ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে রয়েছে স্ট্র্যাটোপজ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্টেশনগুলি স্থাপন করা হয় এক্সোস্ফিয়ারে। ওজোন গ্যাসের কেন্দ্রীভূত ঘটেছে যে উচ্চতায় সেটা 20 থেকে 50 কিলোমিটার। নেক্সট দেখো যেটা আছে জেট বায়ু প্রবাহের আগমন ঘটে ট্রপোপজ এর উপরে। মেসোস্ফিয়ারে তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় তোমার থার্মোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার দুটোতেই। নিরক্ষীয় রেখায় ক্ষুব্ধমণ্ডলের সর্বোচ্চ উচ্চতা 17 কিলোমিটার। মেরু প্রদেশে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা তোমার 8 কিলোমিটার। মেরুজ্যোতি দেখা যায় আইসল্যান্ডে। নিশাদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি ঘটে যে গ্যাসের উপস্থিতির কারণে সেটা হচ্ছে ওজোন গ্যাস। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য আছে বিষমমণ্ডলে। যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। তারপর দেখো বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের রাসায়নিক গঠনগত অনুপাত একই রকম থাকে সমমণ্ডলে। সমতাপ বা আইসোথার্মাল অঞ্চলটি অবস্থিত তোমার থার্মোস্ফিয়ার এর ঊর্ধ্বে। আয়নোস্ফিয়ার যে স্তরের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আন্তঃগ্রহ চৌম্বক ক্ষেত্র রয়েছে যে স্তরে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির কারণ হচ্ছে তোমার সূর্যের অতিবেগুনি রশ্মি এবং সূর্যের রঞ্জন রশ্মি দুটোই। আণবিক নাইট্রোজেন স্তরটির ঊর্ধ্বসীমা হচ্ছে 200 কিলোমিটার। বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি সমুদ্রপৃষ্ঠে। বায়ুমণ্ডল গঠনকারী উপাদানসমূহে 3/4 ভাগ থাকে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার মধ্যে সেটা হচ্ছে 11 কিলোমিটার। বায়ুমণ্ডলে কারমান লাইন চিহ্নিত করা হয়েছে যে উচ্চতায় সেটা হচ্ছে 100 কিলোমিটার। নেক্সট হচ্ছে নিম্ন বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কোন উচ্চতায় অবস্থিত সেটা হচ্ছে 100 কিলোমিটার। বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তোমার বজ্রপাত, অ্যাজেক্টোব্যাক্টর, রাইবোজিয়াম সকলেই। সর্বশ্রেষ্ঠ কার্বন সিঙ্ক হিসাবে পরিচিত সমুদ্র। বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের 90% থাকে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটারের মধ্যে। জলাকর্ষক অণু হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার ধূলিকণা, লবণকণা, উদ্ভিদের রেণু সবকটি। এবার ধরো শূন্যস্থান পূরণ বলেছে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটারের ঊর্ধ্বে, অর্থাৎ এই ব্ল্যাঙ্কে বসবে 100 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের আলোচনা হয় আবহবিদ্যা। বা ট্রপোস্ফিয়ার বায়ু উষ্ণতা প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। ট্রপোপজ নিরক্ষীয় অঞ্চলে প্রায় তোমার 17.4
কিলোমিটার ঊর্ধ্বে অবস্থান করে। তারপর আছে দেখো ড্যাশ এ থার্মোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্ব অঞ্চলকে এক্সোস্ফিয়ার বলে। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমা নির্দেশ করে ট্রপোপজ। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.1%। হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তরটির নাম আণবিক নাইট্রোজেন স্তর। বায়ুমণ্ডলের সর্বাধিক গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। নেক্সট হচ্ছে তোমার ওজোন ধ্বংসকারী প্রধান উপাদানটি হচ্ছে তোমার সিএফসি। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমার এখানে বিবৃতি এবং তার কারণ দিয়েছে। বলছে আন্টার্কটিকার উপরে ওজোন স্তর সবচেয়ে পাতলা, কিন্তু সেখানে জনবসতি নেই। আবার বলছে ঊর্ধ্বাকাশে, কারণ বলছে ঊর্ধ্বাকাশে ভেসে আসা সিএফসি প্রভৃতি গ্যাস দক্ষিণ মেরুতে ওজোন স্তরকে পাতলা করে। দেখো এখানে এ এবং আর দুটোই কিন্তু সত্য, কিন্তু আরটা কিন্তু কারণ হিসাবে এর যথাযথ ব্যাখ্যা দেয় না। তারপরে দেখো আবহাওয়া সতত পরিবর্তনশীল, ঠিক। বায়ুর প্রবাহ, সূর্যালোক, উষ্ণতা স্থানভেদে পরিবর্তিত হয়। তাহলে উভয়ই সত্য, এখানে আর কারণ হিসাবে এর যথার্থ ব্যাখ্যা দেয় না। তারপর দেখো অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পার্থক্য হয়। নিম্ন অক্ষাংশের লম্বরশ্মি এবং উচ্চ অক্ষাংশের তীর্যরশ্মি পড়ে। অক্ষাংশ ভেদে উষ্ণতার পার্থক্য হয়। ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ এবং মেরু অঞ্চলে অত্যন্ত শীতল। এখানে এ এবং আর দুটোই সত্য, কিন্তু আর কারণ হিসাবে এর যথাযথ ব্যাখ্যা দেয়। নেক্সট দেখো এখানে প্রদত্ত বায়ুমণ্ডলের স্তরভেদের চিত্রটিতে ওজোন স্তর কোথায় আছে নির্দেশ করো। তাহলে ওজোন স্তর কোনখানে আছে? এই 2 নাম্বারটাতে আছে তোমার ওজোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। তারপর দেখো তথ্যগুলি ক্রম অনুযায়ী সাজাতে বলছে। তাহলে এখানে প্রথমে হবে তোমার থার্মোস্ফিয়ারের নিম্নাংশে শুরু হয় আয়োনোস্ফিয়ার। তারপর হবে 1 নাম্বার, এখানে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি তড়িতাহত হয়ে ইলেকট্রনে ভেঙে যায়। নেক্সট হবে 3 নাম্বার, এই স্তরে পজিটিভ নেগেটিভ 2 ধরনের আয়নের প্রাচুর্য ঘটে। আর সব শেষে হবে তোমার এই কারণে স্তরটির নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। তারপর দেখো আছে এখানে আর একটা সাজানো দিয়েছে, তার মধ্যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে 2 নাম্বার, সূর্যরশ্মি ওজোন স্তরের ভিতর দিয়ে যাওয়ার সময় সূর্যের অতিবেগুনি রশ্মির আঘাতে 0.3 অণু ভেঙে দেয়। তারপর হবে 1 নাম্বার বলছে O3 ভেঙে গেলে একটি অক্সিজেন পরমাণু ও এবং একটি অক্সিজেন অণু O2 গঠিত হয়। নেক্সট হচ্ছে তোমার 4 নাম্বার হবে চলমান চক্রে ও এবং O2 মিলিত হয়ে নতুন ওজোন অণু তৈরি হয়। তারপর সবশেষে হবে তোমার ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। নেক্সট দেখো এখানে আছে বায়ুমণ্ডলে গ্যাসগুলির বেশি থেকে কম শতকরা পরিপ্রেক্ষিতে সাজালে সব থেকে বেশি আছে তোমার নাইট্রোজেন, মানে এটা হবে 1 নাম্বার। তারপরে আছে অক্সিজেন, তারপরে আছে কার্বন, তারপরে আছে তোমার আর্গন, আবার সব শেষে হবে তোমার কার্বন ডাইঅক্সাইড, যেটা 0.033% হারে আছে। এবার দেখো এখানে হেটেরোস্ফিয়ার গ্যাসীয় উপাদানগুলি উচ্চতা অনুসারে ঊর্ধ্বক্রমে সাজাও। উচ্চতা অনুসারে ঊর্ধ্বক্রমে যদি সাজানো হয় তাহলে সব থেকে প্রথমে হবে আণবিক নাইট্রোজেন স্তর, তারপরে হবে তোমার আণবিক পারমাণবিক অক্সিজেন স্তর, তারপরে হবে হিলিয়াম স্তর এবং সবশেষে হচ্ছে তোমার হাইড্রোজেন স্তর। তারপর দেখো বায়ুমণ্ডলের স্তরগুলি ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে প্রথমে হবে তোমার ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, সবশেষে হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার। নেক্সট হচ্ছে দেখো তোমার এখানে যে শব্দগুলো আছে তার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে তোমার নিম্ন ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের পরিমাণ বেশি এবং এখানকার ধূলিকণা প্রচুর তাপ শোষণ করে, এটা হবে প্রথম। 2 নম্বরে হচ্ছে তোমার ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ কম পৌঁছায় এবং এখানে ধূলিকণার পরিমাণটা হচ্ছে কম। নেক্সট হবে 1 নাম্বার বলছে ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের প্রাচুর্য পরিমাণে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং সবশেষে 4 নাম্বার বলছে এই কারণে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এবং স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এবার দেখো এখানে সঠিক এবং বিকল্পটি নির্ণয় করতে বলছে। বিবৃতি 1 বলছে কি সমমণ্ডলে গ্যাসসমূহ সুষম মিশ্রণে গঠিত নয়, আর বিষমমণ্ডলে মানুষের হস্তক্ষেপজনিত কারণে গ্যাসীয় গঠনের উল্লেখযোগ্য প্রভাব পড়ে। এখানে দুটোই কিন্তু হচ্ছে মিথ্যা। নেক্সট যেটা আছে সেটা দেখো বলছে বিবৃতি বলছে মন্ট্রিল প্রটোকল এমন একটি চুক্তি যা ওজোন স্তরের ক্ষতির পরিমাণ কমাতে পারে, এটা কিন্তু সত্য, ঠিক আছে। তারপর দেখো এই চুক্তি কার্যকর হলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাবে, এটা কিন্তু মিথ্যা। এবার দেখো বায়ুমণ্ডলে CO2 পরিমাণ 0.033%, এটা কিন্তু সত্য। এবার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড উষ্ণতা বৃদ্ধিতে সর্বাপেক্ষা কার্যকরী, এটাও কিন্তু সত্য, অর্থাৎ দুটোই কিন্তু সত্য। এবার দেখো বিবৃতি বলছে ওজোন হ্রাসের জন্য CFC দায়ী নয়, এটা কিন্তু মিথ্যা। এবারে বায়ুমণ্ডলে এরূপ ওজোন হ্রাসের জন্য মানুষের শিলা সংক্রান্ত কার্যকলাপই দায়ী, এটা কিন্তু সত্য। এবার দেখো এখানে বলছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং জীবনযাত্রা প্রণালী জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার বলছে বায়ুমণ্ডল জলবায়ুর সঙ্গে মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্পটি হচ্ছে আবহাওয়া, জলবায়ুর উষ্ণতা, আর্দ্রতা মানুষের জীবন জীবিকার প্রভাব ফেলে। এবার দেখো মানুষের শিল্প সংঘাত কার্যকলাপ ওজন হ্রাসের জন্য অনেকটা দায়ী। মানুষের হস্তক্ষেপ এবং ওজন হ্রাসের সম্পর্কের ভিত্তিতে সঠিক বিকল্পটি হচ্ছে তোমার CFC এবং আন্টার্কটিকার উপরে ঘূর্ণায়মান শীতল বায়ুর সংযোগে ওজন এর
ক্ষতি হয়। তাহলে এটা হলো তোমার আমাদের ইয়ে থেকে অজিত কুমার শীলের পারুলিপ প্রকাশনী থেকে। এরপর দেখো আমাদের রায়ান মার্টিনের যে 60-60 যে বইটা আছে, এই 60-60 বই থেকে দেখো অনেক প্রশ্ন আছে। তার মধ্যে তোমার আমি স্পেসিফিক কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো প্রথম দেখো যেটা দিয়েছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 4:1। তারপর দেখো পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের দ্বিতীয় গ্যাস হচ্ছে তোমার অক্সিজেন, নাইট্রোজেন 90। তারপরে আছে দেখো এটা নাইট্রোজেন গ্যাস প্রথম আবিষ্কার করেন তোমার রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ড প্রথম আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ 0.033%। নেক্সট হচ্ছে দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের আয়তন 20.94%। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় কার্বনিক অ্যাসিড। বায়ুমণ্ডলের নিয়নের শতকরা পরিমাণ হচ্ছে 0.0018%। নিম্ন বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মির প্রভাবে জলীয় বাষ্প এবং মিথেনের ভাঙনে কোন গ্যাসের উৎপত্তি হয়, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন। নেক্সট দেখো আছে এখানে বায়ুমণ্ডলে 97% পদার্থ অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে 27 থেকে 30 কিলোমিটার এর মধ্যে। তারপর দেখো বায়ুমণ্ডলে ক্রিপ্টন গ্যাসের পরিমাণ 0.00011%। নেক্সট হচ্ছে তোমার বায়ুমণ্ডলে ঊর্ধ্বতম বিস্তার হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত। নেক্সট দেখো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গড় পরিমাণ 0.2 থেকে 4.5% পর্যন্ত। নেক্সট হচ্ছে SPM এর পুরো নাম কি, বলছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। হ্যাঁ, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার এটার ফুল ফর্ম। তারপর দেখো আছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য মেঘের সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে তোমার মেঘের সৃষ্টি হয়। তারপর দেখো লিনতাপ সৃষ্টি হয় জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় জলকণাতে পরিণত হওয়ার সময়। এবার দেখো বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদান হচ্ছে লবণকণা, ধূলিকণা, লবণকণা, এগুলো হচ্ছে তোমার কঠিন উপাদান। তারপরে আছে দেখো বায়ুতে এরোজলের মধ্যে জৈব কণার উপস্থিতির শতাংশ হচ্ছে 26%। উষা এবং গোধূলির সৃষ্টিতে সাহায্য করে ধূলিকণা। নেক্সট হচ্ছে যে উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাস সহ বিভিন্ন উপাদানের আনুপাতিক হার একই থাকে তাকে বলা হয় হোমোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসীয় উপাদানের পরিমাণ এবং বায়ুর চাপ ক্রমশ হ্রাস পায়। নেক্সট হচ্ছে জলীয় বাষ্পের তোমার 90% ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে থাকে, 10 কিলোমিটারের মধ্যে থাকে। কোন স্তরে রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, হোমোস্ফিয়ারে। নেক্সট হচ্ছে তোমার বিষম মণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি কোনটি, পারমাণবিক অক্সিজেন স্তর। নেক্সট হচ্ছে হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি পারমাণবিক হাইড্রোজেন স্তর। বিষম মণ্ডলের পারমাণবিক হাইড্রোজেন স্তর অন্য কি নামে পরিচিত, প্রোটোনোস্ফিয়ার নামে পরিচিত। আণবিক নাইট্রোজেন স্তরের বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত, 90 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। নেক্সট দেখো আছে এখানে টার্বো কথাটির অর্থ কি, মিশ্রণ। নেক্সট হচ্ছে তোমার হোমোপজে বিভিন্ন উপাদানের মিশ্রণ থেমে যাওয়ার জন্য এই স্তরটি কী নামে পরিচিত, টার্বোপজ নামে পরিচিত। অর্থাৎ এটা তোমার হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার সংযোগস্থল হচ্ছে তোমার টার্বোপজ। এরপর দেখো যেটা আছে সেটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বাস করি, ট্রপোস্ফিয়ার স্তরে। নেক্সট হচ্ছে তোমার ট্রপোজ কথাটির অর্থ হচ্ছে অশান্ত। তারপর দেখো ট্রপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত। নেক্সট হচ্ছে তোমার মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তার 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাধিক পরিমাণে এরোজল লক্ষ্য করা যায়, ট্রপোস্ফিয়ার। নেক্সট হচ্ছে তোমার বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত হ্রাস পায় সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে তোমার আছে ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তরটি, ট্রপোস্ফিয়ার। জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় ট্রপোস্ফিয়ারে। নেক্সট হচ্ছে তোমার উষ্ণতার বৈপরীত্য কোন স্তরে সৃষ্টি হয়, ট্রপোস্ফিয়ারে। তারপর দেখো ট্রপোস্ফিয়ার বায়ুর চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। নেক্সট হচ্ছে ট্রপোস্ফিয়ারকে কয়টি ভাগে ভাগ করা হয়, 2টি স্তরে। ঘর্ষণ স্তর নামে কোন স্তরটি পরিচিত, নিম্ন ট্রপোস্ফিয়ার। ট্রপোপজ শব্দটি প্রথম ব্যবহার করেন তোমার নেপিয়ার শ। তারপরে মেরু অঞ্চলে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোপজ অবস্থান করে, 8 থেকে 9 কিলোমিটার। জেট বায়ু কোন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ট্রপোপজ স্তরের মধ্য দিয়ে। কোন স্তরকে শান্তমণ্ডল বলে, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট দেখো আছে কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে, স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে তোমার পিএসসি এর পুরো নাম কি, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। তারপরে স্ট্র্যাটোস কথাটির অর্থ হচ্ছে শান্ত। বায়ুমণ্ডলে যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায় সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে তোমার দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে, মেসোস্ফিয়ার স্তরের মধ্যে। মেসোস্ফিয়ার অন্তিম স্তরটির নাম হচ্ছে মেসোপজ। নেক্সট হচ্ছে তোমার
বায়ুমণ্ডল কর্মব্যস্ত স্তর বলা হয় ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে। থার্মোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ারে 90 থেকে 120 কিলোমিটার লক্ষ্য করা যায় নাইট্রোজেন অণু। নেক্সট হচ্ছে বেতার তরঙ্গ কোন স্তর দিয়ে প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার দিয়ে। তারপর দেখো বায়ুমণ্ডলের যে স্তরে সুমেরু এবং কুমেরু প্রবাহ তৈরি হয় সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট হচ্ছে তোমার আয়ন সৃষ্টির ঘটনাটি প্রথম লক্ষ্য করেন তোমার কেনেলি ও হেভিসাইড। নেক্সট হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার একটি গ্রিক শব্দ। নেক্সট দেখো আছে ভ্যান অ্যালেনের বিকিরণ বলয়ের আবিষ্কারকর্তা হচ্ছে তোমার ভ্যান অ্যালেন। তারপরে ম্যাগনেটোপজের ক্ষেত্রে কোনটি সঠিক? পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায়। তারপরে দেখো প্রোটন এবং ইলেকট্রন চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তরে বিদ্যমান তা হলো তোমার ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে ওজোন সংকেত এর উদ্ভাবন করেন তোমার সোরেট। নেক্সট হচ্ছে তোমার বায়ুমণ্ডলে ওজোন গ্যাস থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় O3 গ্যাসের ঘনত্ব সর্বাধিক? 20 থেকে 35। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কনবি। তারপরে অতিবেগুনি রশ্মি এবং উপস্থিতিতে অক্সিজেন অণুর বিয়োজিতকরণকে বলে আলোক রাসায়নিক বিক্রিয়া। নেক্সট হচ্ছে তোমার বাতাসে ওজোন গ্যাসের ঘনত্ব এর পরিমাপ করেন তোমার ডবসন। হ্যাঁ, যার জন্য ডবসন একক তোমার নামে পরিচিত এককটা। তারপর তরল ওজনের স্ফুটনাঙ্ক কত? -112.4 ডিগ্রি সেলসিয়াস তরল ওজনের স্ফুটনাঙ্ক। তারপরে কঠিন ওজনের গলনাঙ্ক কত? -192 ডিগ্রি সেলসিয়াস। ডবসন এককের প্রবর্তক হচ্ছে তোমার ডবসন। নেক্সট হচ্ছে তোমার ওজোন গহ্বর সৃষ্টি হয় ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম হয় যখন। ওজোন স্তরের ক্ষয় মাত্রা সর্বাধিক হয় বসন্তকালে। নেক্সট দেখো আছে ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটা হচ্ছে তোমার সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন হোল প্রথম আবিষ্কার করেন ফারম্যান। তারপর দেখো সিএফসি এর অন্যতম প্রধান উৎস হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হচ্ছে ধান চাষের জমি। সমগ্র বিশ্বে ওজোন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। ওজোন হলো অক্সিজেনের আইসোটোপস। কারখানার চিমনি থেকে নির্গত বিষাক্ত গ্যাসটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তারপর দেখো আছে আন্টার্কটিকায় ওজোন গহ্বরের জন্য কোন প্রাণী বর্তমানে বিলুপ্ত হয়েছে? সেটা হচ্ছে তোমার পেঙ্গুইন। একটি ওজোন অণুতে অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে 3টি। এরপর দেখো O3 গ্যাসের সৃষ্টি ও বিনাশের প্রক্রিয়াটি আবিষ্কার করেন চ্যাপম্যান। নেক্সট হচ্ছে তোমার ওজোন স্তর সম্পর্কিত BAS এর পুরো কথাটি হচ্ছে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে। পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড এর উদাহরণ হচ্ছে তোমার মাদার অফ পার্ল ক্লাউড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের উৎস হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি। তারপরে ODS এর পুরো কথা হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স। নেক্সট হচ্ছে তোমার বসুন্ধরা সম্মান সংগঠিত হয় 1992 সালে। মিথাইল ব্রোমাইলের সংকেত হচ্ছে CH3Br। তারপরে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের জন্য। মন্ট্রিল প্রোটোকল নামক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1987 খ্রিস্টাব্দে। একটি গ্রিনহাউস গ্যাস হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। কারখানার চিমনি থেকে নির্গত বিষাক্ত গ্যাসটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এজেন্ডা 21 কত সালে সংগঠিত হয়? 1992 সালে। এবার দেখো নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক। এটা কিন্তু সঠিক নয়। তাহলে দেখো আমি আবহাওয়া জলবায়ু সম্পর্কে যতগুলো প্রশ্ন তোমাদের মোটামুটি কমন ছিল সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং এখান থেকে আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের ধারণটাও সম্পর্কেও জানতে পারলে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।